বাঙালিদের কাছে সপ্তাহান্তের অবসর অথবা দু একদিনের ছুটি মানেই কম বাজেটে ও সহজ যাতায়াতে ভ্রমণের সেরা ঠিকানা দীঘা। সমুদ্র স্নানের আনন্দ, সুস্বাদু খাবারের গন্ধ আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে বাঙালির মন প্রাণ জুড়ে দীঘাই বিরাজমান। আমার এই ভিডিওতে ঘোরার আনন্দের সাথেই জানা যাবে দীঘা কিভাবে গেলে সুবিধা, প্রপার ট্যুর প্ল্যান কিভাবে করবেন, জগন্নাথ মন্দিরে কিভাবে পুজো দেবেন, নিরাপদে স্নান কোথায় করবেন, টোটাল ট্রিপে মোট কত খরচ হতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাল কাঁকড়া সচক্ষে কোথায় দেখতে পাবেন। সাথেই দীঘার ভিড় এড়িয়ে শান্ত নিরিবিলি পরিবেশে সমুদ্রের একদম কাছে কিছু বাজেট ও লাক্সারি হোটেলের সন্ধান, কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা ও টিপস। তাহলে মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটা। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমেই বলা ভালো, কলকাতা থেকে দীঘার দূরত্ব 185 কিলোমিটার। অনেকেই এই দূরত্ব নিজের সঙ্গী বা পরিবারকে নিয়ে বাইক বা গাড়িতে যেতে পছন্দ করেন, আর বাকিদের বেশিরভাগের জন্য যে দুটো পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো বাস এবং ট্রেন। বাসের ক্ষেত্রে রয়েছে একাধিক এসি বা নন এসি, সরকারি বা বেসরকারি বাস, যার ভাড়া মোটামুটি 145 থেকে 600 টাকা পর্যন্ত হয়। দীঘার বাস কলকাতার এসপ্ল্যানেড থেকে ছাড়ে। টিকিট বাস কাউন্টার বা বিভিন্ন অ্যাপস থেকে বুক করা যায়। ট্রেন যোগে যেতে চাইলে হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:45 রয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস ও দুপুর 3টে রয়েছে কান্ডারি এক্সপ্রেস। এছাড়াও কিছু সাপ্তাহিক ট্রেনও রয়েছে। পাশাপাশি সাঁতরাগাছি থেকে প্রতিদিন সকাল 6:40 লোকাল ট্রেনও মেছেদা থেকে নাম পরিবর্তন করে দীঘা পৌঁছায়। তবে ট্রেন যাত্রা বাসের থেকে সুবিধাজনক ও কম সময়ের হলেও টিকিট 2-3 মাস আগে থেকে কাটতে হয়, না হলে টিকিট পাওয়ার সম্ভাবনা কম হয়। আমাদের যাত্রা শুরু হয়েছিল সাঁতরাগাছি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। অপেক্ষা ছিল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেসের। রিজার্ভেশন টিকিট না পাওয়ায় যাত্রা করেছিলাম জেনারেল কামরাতেই। অবশেষে জেনারেল কামরার চরম ধাক্কাধাক্কি সহ্য করে 3.5 ঘন্টা বাতাস প্রায় না প্রবেশ করা কামরায় ঠায় দাঁড়িয়ে থেকে ও মাথার ঘাম পায়ে ফেলে প্রায় সকাল 10:30 নাগাদ আমরা পদার্পণ করলাম নিউ দীঘা স্টেশনে। তবে নিউ দীঘা স্টেশনেও ফিরতি যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। এইবার একটু বিশ্রাম নিতে নিতে জানিয়ে দিই আমাদের 3 রাত ও 4 দিনের ট্যুর প্ল্যান। যেহেতু আমরা ট্রেনেই ফিরেছিলাম, তাই চতুর্থ দিন সকালবেলায় আমাদের ফিরে আসতে হয়। কিন্তু যদি বাসে বা নিজের গাড়িতে ফেরার অপশন থাকে, তাহলে চতুর্থ দিন মন্দারমণি ও তাজপুর ঘুরে আসা যায়। দীঘা আসার আগে হোটেল ঠিক করে নেওয়াই ভালো, আর সেটা না হয়ে উঠলে নিউ দীঘা, ওল্ড দীঘা, দীঘা হেলিপ্যাড ও জাহাজ বাড়ির কাছে নিশ্চিতভাবেই হোটেল পাওয়া যায়। তবে বেশিরভাগ দর্শনীয় স্থান নিউ দীঘাতে হওয়ায় নিউ দীঘার হোটেলের দাম অন্য জায়গার তুলনায় একটু বেশি হয়। তবে হোটেল খোঁজার ক্ষেত্রে স্থানীয় টোটোওয়ালাদের সাহায্য না নেওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের হোটেল ওল্ড দীঘাতে আগে থেকেই বুক করা ছিল, কিন্তু হোটেলে যাওয়ার আগে সমুদ্র দেখার কৌতূহলে লাগেজ নিয়েই চলে গেলাম নিউ দীঘা বিচে। এরপর নিউ দীঘা থেকে 100 টাকায় টোটো রিজার্ভ করে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ভিড় এড়িয়ে নিরিবিলির খোঁজে আমরা হোটেল নিয়েছিলাম ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যেতে দীঘার গঙ্গা মন্দিরের কাছে ব্যারিস্টার কলোনিতে। আমরা উঠেছিলাম গীতাঞ্জলি লোকাঞ্জলি হোটেলে। সমুদ্র থেকে এই হোটেল মাত্র 2 মিনিটের পায়ে হাঁটা পথ। এখানে থাকতে মাথা পিছু আমাদের খরচ পড়েছিল এসি রুম নিয়ে 850 টাকা, এর মধ্যে 3 বেলা খাওয়া দাওয়া যুক্ত ছিল। এটা কিন্তু একটা বাজেট হোটেল, তাই রুম সার্ভিসিং বা ঘর পরিষ্কারের জন্য একটু মানিয়ে নিতে হবে। কিন্তু এনাদের প্রত্যেকের ব্যবহার অতি ভদ্র এবং চারপাশের পরিবেশও বেশ সুন্দর। বাইরে জামা কাপড় মেলার জন্য
একটা ছোট ছাদের ব্যবস্থাও এখানে রয়েছে। এই হলো আমাদের রুম। এখানে একটা বেড, 3 জন শোবার মতো, 2টো প্লাস্টিকের চেয়ার, একটা কাঁচের টেবিল, একটা ড্রেসিং টেবিল কাম আলমারি রয়েছে। রুমের সাথেও একটা ছোট ব্যালকনি রয়েছে। সকালবেলা কিছু সময়ের জন্য এখানে রোদ পড়ে। রুমে একটা টিভিও রয়েছে। নন এসি, এসি দুরকম রুম হিসাবেই বুকিং করা যায়। নন এসি রুমের জন্য দামটা একটু কম পড়ে। অ্যাটাচড বাথরুমটাও বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেল থেকে বেরিয়েই রয়েছে অনেক রেস্টুরেন্ট, তাই খাওয়া দাওয়া চাইলে বাইরেও বেশ ভালোভাবেই করা যায়। আমরা দুপুরে হোটেলে স্নান ও খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা 2 মিনিট পায়ে হেঁটেই পৌঁছে গেলাম ব্যারিস্টার কলোনির বিচে। ঢেউ ভাঙার আওয়াজ, বিকেলে সমুদ্রের বাতাস আর নিরিবিলি পরিবেশ সবকিছু মুহূর্তেই শরীর ও মনকে তরতাজা করে দিল। আর এই সৈকতের সৌন্দর্য যেন ভ্রমণের আনন্দে অতিরিক্ত মাত্রা যোগ করে। এখান থেকে সামান্য এগোলে সমুদ্রের পাড়ে রয়েছে সুন্দর বসার জায়গা ও ভিউ পয়েন্ট। আর জায়গাটা একটু উঁচুতে হওয়ায় সমুদ্রের সৌন্দর্য আরও অসাধারণ হয়ে ওঠে। পরিবেশটা এতটাই উপভোগ্য যে এখানে বসলে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছাই হয় না। আর ভিউ পয়েন্টের কাছের দোকান থেকে এক পেয়ালা গরমাগরম চা অথবা ডিম পাউরুটি থাকলে তো আর কথাই নেই। কিছুক্ষণ পর এখান থেকে 10 মিনিট হেঁটেই পৌঁছে গেলাম ওল্ড দীঘার মার্কেটে। আলো ঝলমলে রাস্তার ভিড় ঠেলে এগোতে এগোতে এক পাশে দেখলাম সারিবদ্ধভাবে বসে থাকা মার্কেটের দোকান, আর একই সাথে শুনতে লাগলাম অপর পাশ থেকে কানে আসা উত্তাল সমুদ্রের ঢেউয়ের গর্জন। সন্ধ্যা যত নামতে লাগলো, জোয়ার থাকার কারণে সমুদ্রের উন্মত্ততা ততই পাল্লা দিয়ে বাড়তে লাগলো। এমনকি সতর্ক না থাকলে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ মাঝে মাঝেই ভিজিয়ে দিচ্ছে পাড়ে বসে থাকা ভ্রমণার্থীদের। এর সাথেই লক্ষ্য করলাম ওল্ড দীঘার বিচ মার্কেট নিউ দীঘার চেয়ে বেশি জমজমাট ও সাজানো গোছানো। এই ওল্ড দীঘা মার্কেটে কেনাকাটার দোকানের পাশাপাশি রয়েছে অনেক খাবার ও নামকরা আইসক্রিমের দোকান। এছাড়াও পুরীর মতো খাজা ও কাজুর লাড্ডুর দোকানও এখানে রয়েছে। এখানে একটু বলে দিই, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা বা এর মাঝে যে কোনো জায়গায় অথবা মোহনা যেতে হলে টোটো রিজার্ভ করেই যেতে হবে। ভাড়া পড়ে প্রায় 100 টাকা, মানে যাওয়া আসা দুক্ষেত্রেই 100 করে মোট 200 টাকা খরচা হবে। তাই দীঘা ভ্রমণ অনেকে একসঙ্গে করলে পকেটে চাপটা একটু কমই পড়ে। মার্কেটে অনেকক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম হোটেলের ক্যান্টিনে। আজ রাতের মেনু ছিল চিকেন বিরিয়ানি। এই হোটেলের হালাইকরের রান্নার হাতটা সত্যিই খুব ভালো, তাই বিরিয়ানিটা বেশ সুস্বাদুই হয়েছিল। দ্বিতীয় দিনের সকালে যাওয়ার কথা ছিল দীঘা মোহনা। সকাল 6টার মধ্যে সেখানে পৌঁছতে পারলে দেখা যায় জেলেদের আনা সামুদ্রিক মাছের আড়ত। এর সাথেই উপভোগ করা যায় সূর্যোদয়ের অপরূপ শোভা।
কিন্তু গতকাল রাত্রে মার্কেট দেখে ফিরতে রাত হওয়ায় ঘুম থেকে উঠতে সকাল 8টা বেজে যায়। তাই মোহনা যাওয়ার ইচ্ছে আর হয়নি, বরং মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম ওল্ড দীঘা বিচে। আর সকালে এখানে এসেই সমুদ্রের যা রূপ দেখলাম, তাতে মন পুনরায় আনন্দে ভরে উঠল। বেশি হয়ে গেছে, পুরো জলে জল। তাল ব্যারিস্টার কলোনিতে ভোর 4টে থেকেই অনেক টোটো দাঁড়িয়ে থাকে। মোহনা বা শঙ্করপুর যেতে হলে এখান থেকে টোটো বুক করা যায়। ভাড়া মোটামুটি 600 থেকে 700 টাকা মতো পড়ে। এবার জানিয়ে রাখি, সোলো ট্যুরিস্ট বা কাপলদের জন্য দীঘায় রেন্টেড বাইক পাওয়া যায়। ওল্ড দীঘা মার্কেট এরিয়া ও বাস স্ট্যান্ডের কাছে এরকম দোকান আছে, তাই চাইলেই দীঘা ভ্রমণ বাইকেও ঘুরে নেওয়া যায়। এর ভাড়া 450 টাকা থেকে শুরু। বাইকের ওপর ডিপেন্ড করে এর ভাড়া কম বা বেশি হয়। কিছু কিছু হোটেলে বলে রাখলে এনারা রেন্টেড বাইকের লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। এই বাইক নিয়ে একদিনেই ঘুরে আসা যায় তাজপুর ও মন্দারমণির মতো সুন্দর জায়গা। এই ব্যারিস্টার কলোনিতে সমুদ্র সৈকত থেকে হোটেল পর্যন্ত হাঁটা পথে রয়েছে আরও বেশ কিছু ভালো হোটেল। সামনেই দেখা যাচ্ছে গঙ্গা মন্দির ও মন্দিরের পাশ দিয়ে রাস্তা ভেতরে প্রবেশ করছে। এখানে রয়েছে হোটেল সিগুল, হোটেল সিকোস, হোটেল মেরিন ব্লু। খাওয়া দাওয়ার জন্য রয়েছে আহার রেস্টুরেন্ট ও খাওয়াবো যতনের রেস্টুরেন্ট। এছাড়াও হোটেল সি স্যান্ড, হোটেল রয়্যাল সানভিউ, হোটেল রয়্যাল সি স্যান্ড ইত্যাদি। এই জায়গাতে কোনো বোল্ডার নেই, পুরোপুরি বালির বিচ থাকায় সমুদ্রে চান করা অত্যন্ত সুবিধাজনক। সাথেই এখানে সমুদ্রে বোটিং করার সুবিধাও রয়েছে। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. Crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. আমাদের যাওয়া আসার পথে সমুদ্রের এই অপরূপ শোভা অগ্রাহ্য করার নয়। প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে এই সমুদ্র সৈকতকে। বিকেলবেলা টোটোতে 100 টাকা ভাড়া দিয়ে পৌঁছালাম জগন্নাথ মন্দিরে। প্রবেশ পথেই বিনামূল্যে টোকেন সিস্টেমে জুতো রাখার সুব্যবস্থা এখানে রয়েছে, তাই জুতো হারানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ব্যাগ যেখানে লাগলো সেখান থেকে এই যে নাম্বার একটা টোকেন দেওয়া হয়েছে, এই টোকেনটা দেখি আবার জুতোগুলো নিতে হবে। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পুজো দেবার জন্য এই সময়টাই বরাদ্দ। মন্দির চত্বরের ভেতরেই 50 এবং 100 টাকায় পুজো দেওয়া ও প্রসাদের সুব্যবস্থা রয়েছে। তবে সকালের দিকে এলে উদীয়মান সূর্যের আলোয় সুন্দর ছবি তোলা যায়। নিউ দীঘা স্টেশনের একবারে পাশেই স্থাপিত হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরটি। প্রায় প্রত্যেক দর্শনার্থীরই একবার হলেও পা পড়ে এই মন্দির চত্বরে। সে দর্শনের আনন্দই হোক কিংবা হোক ভক্তি ভরে পূজা অর্পণ। তবে মানতেই হবে 24 একর জমির উপর তৈরি হওয়া মন্দিরটির ভেতরের সৌন্দর্য, সমুদ্রের ফুরফুরে হাওয়া,
সাথে মন্দিরের পরিবেশ সব মিলে এক অসাধারণ শান্তির অনুভূতি জাগায়। মন্দিরের প্রবেশপথের সামনের কলে পা ধুয়ে মন্দির চত্বরে আমরা প্রবেশ করলাম। মন্দির থেকে বেরিয়ে 50 টাকা দিয়ে আমরা নিউ দীঘা বিচ মার্কেটে পৌঁছালাম। এখানে কিছু খাওয়া দাওয়া করে একটু মার্কেট ঘুরে নিলাম ও সমুদ্রের ধারে সময় কাটালাম। কিছু জিনিসপত্রের দাম ওল্ড দীঘা মার্কেটের তুলনায় বেশি হওয়ায় কিছু কেনাকাটা আর করলাম না। লক্ষ্য করলাম কেনাকাটার দোকানের সংখ্যাও ওল্ড দীঘার তুলনায় এখানে বেশ কম। আজ তৃতীয় দিনে আমাদের গন্তব্য চন্দনেশ্বর মন্দির, তালসারি ও উদয়পুর বিচ। গতকাল রাত্রেই ব্যারিস্টার কলোনিতে দরদাম করে একটা টোটো ঠিক করে রেখেছিলাম। 650 টাকায় এই 3টি স্পট ঘোরানো হবে বলে ঠিক হয়েছিল। এসে পৌঁছালাম চন্দনেশ্বর মন্দিরে। এটি ওড়িশার বালেশ্বর জেলায় অবস্থিত। বেঙ্গল ছেড়ে আমরা এখন উড়িষ্যা বর্ডারে চলে এসেছি। আর এই যে আমার পেছনে এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই হলো চন্দনেশ্বর মন্দির। মোটামুটি আমার ওল্ড দীঘা থেকে মিনিট 20 মতো লাগলো। হ্যাঁ, এখানে একটা পুকুর আছে, এখানে আপনার পা ধোয়া যাবে। আর জুতো রাখার জন্য 10 টাকা করে জুতো রাখার ব্যবস্থা আছে। 300 বছরের পুরনো এই মন্দিরের পরতে পরতে লুকিয়ে রয়েছে ইতিহাস। কথিত আছে এখানে ছিল হোগলার বনের জঙ্গল আর কাজুর গাছ। এখানে সাধনার মাধ্যমে এক ঋষি মহাদেবকে সন্তুষ্ট করেন। চন্দন নামক এক ব্রাহ্মণ ছিলেন যিনি অত্যন্ত নিষ্ঠা ভরে শিবের পুজো করতেন এই স্থানে। তার নাম অনুসারেই শিবলিঙ্গের নাম হয় চন্দনেশ্বর। কথিত আছে ভক্তদের রোগ ব্যাধি দূর করা, বিভিন্ন মনস্কামনা পূর্ণ করা, সংসারে শান্তি ফেরানো, এমন হাজারো সমস্যায় এই মন্দির বড় ভরসাস্থল। চন্দনেশ্বর মন্দির ছাড়িয়ে তালসারির পথে রাস্তার দুধারে দেখা মিলল কাজুর গাছ। তাই টোটো দাঁড় করিয়ে সেই গাছ ভালোভাবে চাক্ষুষ করলাম।
প্রায় আরও 15 মিনিট পর আমরা পৌঁছালাম তালসারিতে। তাল এবং সারি এই দুটি শব্দ মিলে তালসারি নামটির উৎপত্তি। তালগাছের সারি এবং সাগরের ঢেউয়ের ছন্দময় তাল, এসব থেকেই এই নামকরণের কথা বলা হয়ে থাকে। এখানে লাল কাঁকড়া দেখতে পৌঁছতে হবে নদীর মাঝে তৈরি হওয়া বালির চরে। নদীতে জোয়ার থাকার কারণে মোহনার বালির চরে পৌঁছতে জনপ্রতি 100 টাকা দিয়ে আমরা নৌকা ভাড়া করলাম। শান্ত পরিবেশ, সুবর্ণরেখা নদীর মোহনায় উঁচু হয়ে ওঠা বালির চর, আর সেই চরে লুকিয়ে থাকা লাল কাঁকড়ার দর্শনের জন্য পর্যটকদের কাছে তালসারি খুবই আকর্ষণীয় স্থান। তবে লাল কাঁকড়ার দর্শনের জন্য সকাল 8:30টার আগে এখানে আসতে হবে, কারণ বেশি রোদে লাল কাঁকড়া বেরোয় না। প্রায় মিনিট 10 পর আমরা পৌঁছালাম অপর পাড়ের এক নির্জন দ্বীপে, যার সাথে লেগে রয়েছে বালির চর। এই চরে ছোট ছোট গর্ত করে রয়েছে অনেক লাল কাঁকড়া। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদেরও চোখে পড়ল কিছু লাল কাঁকড়া। যদিও মানুষের উপস্থিতি ও উড্ডীয়মান কাকেদের ছোঁ মারার হাত থেকে বাঁচতে প্রায়শই তারা লুকিয়ে পড়ছে গর্তে। অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে এদেরই একটাকে আমরা ক্যামেরা বন্দি করার সুযোগ পেলাম। কিছু পরে আমাদের দেখানোর জন্য নৌকার চালক দাদা একটা কাঁকড়া ধরে এনে আমাদের দেখালেন, আর কাঁকড়ার সৌন্দর্য দেখে আমরা সকলেই থ হয়ে গিয়েছিলাম। এবং অবশ্যই পরে তাকে ছেড়ে দেওয়া হয় বালির চরে। দীঘার মোহনাতেও দেখা মেলে এই লাল কাঁকড়ার, কিন্তু এখানকার প্রাকৃতিক শোভাও একটা অন্যরকম অভিজ্ঞতা দেয় পর্যটককে। এরপর এই দ্বীপে আরও কিছু সময় কাটিয়ে আমরা ফিরে চললাম মূল ভূখণ্ডের দিকে। এবার আমরা এসে পৌঁছালাম উদয়পুরের সি বিচে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সীমান্তে নিউ দীঘার খুব কাছে অবস্থিত একটি অপূর্ব সুন্দর ও শান্ত সমুদ্র সৈকত হল উদয়পুর সি বিচ। এটি ওল্ড দীঘা থেকে প্রায় 5 কিলোমিটার এবং নিউ দীঘা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। নিরিবিলি পরিবেশ, ঝাউবন এবং তাজা সামুদ্রিক খাবারের জন্য পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। মজার ব্যাপার হলো এই সৈকতে সমুদ্রের দিকে দাঁড়িয়ে ডান দিকে পড়ে ওড়িশা এবং বাঁদিকের সৈকতের অংশটি পড়ে পশ্চিমবঙ্গে। এখানে সকাল ও বিকেলে লাল কাঁকড়া ও সূর্যাস্তের দৃশ্য দেখার মতো হয়। তাছাড়াও ভাটার সময় এই বিচে স্নান করাও যায়। সমুদ্রের জলে পা ডুবিয়ে খাবারের আনন্দ, তাজা সামুদ্রিক খাবারের স্বাদ, সাথে নানা মজার রাইড রয়েছে এই বিচে। সেই সকাল 6:30টাতে হোটেল থেকে বেরিয়ে এই 3টে স্পট আমাদের ঘুরতে সময় লেগেছিল 2.5 থেকে 3 ঘন্টার মতো। সেদিন দুপুরের লাঞ্চ সেরে হোটেলেই রেস্ট নিই। প্রচণ্ড গরমে শরীরটা একটু খারাপ হওয়ায় আমরা আর বাকি স্পটগুলো দেখতে যাইনি, কিন্তু দর্শকদের সুবিধার্থে এখানে কিছু সময়সূচি ও টিকিটের মূল্য উল্লেখ করে দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা টোটো বুক করে নিউ দীঘাতে একে একে দেখে নেওয়া যায় এই সব স্পটগুলো। সেদিন বিকেলটা ব্যারিস্টার কলোনির সমুদ্র সৈকতে হালকা ঘোরাঘুরি ও কিছু মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দি করলাম। অবশেষে ওল্ড দীঘা মার্কেট থেকে
খাজা ও অন্যান্য পণ্য সামগ্রী কেনাকাটা করলাম। আর এই ট্রিপের শেষবারের মতো ঝলমলে আলোর রোশনাই আর সমুদ্রের ধারে একটু হাঁটাচলা করে আমরা সেই দিন হোটেলে ফিরে এলাম। ভ্রমণ শেষে এবার বাড়ি ফেরার পালা। বাসে ফিরবো বলে ভাবলে নিউ দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে অফলাইনে টিকিট কাটা যায়, কিন্তু অবশ্যই রওনা দেওয়ার কমপক্ষে একদিন আগে স্ট্যান্ডে এসে সেই বাসের খোঁজ খবর নেওয়া ভালো। ফেরার ক্ষেত্রে অনেক অপশন যেমন বাস বা ট্রেন থাকলেও আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসে তৎকালের টিকিট পেয়ে যাই, তাই পরদিন সকাল 9টায় ব্রেকফাস্ট করে হোটেল ছেড়ে দিই। দীঘার সমুদ্র, জগন্নাথ মন্দির, আশেপাশের মনোরম শোভা সত্যিই মনে গভীর দাগ কাটে। আর তাই তো বাঙালির দীঘা প্রেম যুগ যুগ ধরেই চলে আসছে।